এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। আমরা প্রত্যেক দিন অনলাইনে বিভিন্ন অতিথিদিকে আপনাদের কাছে নিয়ে আসছি এবং অতিথিদের সঙ্গে পরিচয় করাচ্ছি এবং যিনি যে জায়গার লোক, কি পরিস্থিতি সেই জায়গা, সেটা নিয়ে আলোচনা করছি, বিশ্লেষণ করছি। আজও ঠিক তাই, এরকমই একজন অতিথিকে আপনাদের সামনে হাজির করাচ্ছি। তিনি হলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। খোকন দা, স্বাগত আপনাকে। খোকন দা, আপনি এক কথায় যদি বলি যে সেটা হচ্ছে যে আপনি সবসময় বিতর্কের মধ্যেই থাকেন, মানে আপনাকে নিয়ে বিতর্ক হয় না এরকম কিছু নেই আর কি, আপনার বক্তব্যের মধ্যেও বিতর্ক থাকে। মানে এই যে হঠাৎ হঠাৎ করে মন্তব্য করে দেওয়া, এটা কি কোনো একটা স্ট্র্যাটেজি, নিজেকে সব সময় একদম মিডিয়ার মধ্যে ধরে রাখা? দেখুন, যে মন্তব্যটাই আমরা করি সবটাই সত্যি, সত্যির ওপর দাঁড়িয়েই মন্তব্য করি। এবার সেটা হয়তো কোনো কারণে বিতর্কিত হয়ে যায়, সেটা আমার করার কিছু নাই। আমি যেখানে মিটিং মিছিল করি, যেখানে করি, সত্যির ওপরই সেটা বলতে চাই, কিন্তু অনেকে সেটা বিতর্কিত করে ফেলে, সেটা আমার কোনো ব্যাপার না। আপনার বিতর্কিত মন্তব্য, বাংলাদেশের অভিবাসী যারা আসবে তাদেরকে ভোটার লিস্টের নাম রাখতে হবে যাতে তারা তৃণমূলকে ভোটটা দেয়, এই যে মন্তব্য, এটাও তো বিতর্কিতই মন্তব্য। বা তৃণমূলের বেছে বেছে তৃণমূলে যারা ভোট দেবে তাদের যেন ভোটার লিস্টের নাম থাকে, এইগুলো বাজে। এইরকম কথা আমরা বলি নাই যে যারা যারা তৃণমূলকে ভোট দেবে তাদের নাম রাখতে হবে, যারা তৃণমূলকে ভোট দেবে না নাম রাখা যাবে না। এইটা কে কারণে কোথা থেকে কে পেলো কি ব্যাপার জানি না, আর আমরা কোনো বক্তব্যের মাঝখানে হয়তো কোনোভাবে বলতেও পারলাম কিনা এটা ঠিক না, আর আমরা এই কথা বলিও না। আমরা বলেছিলাম যে বাংলাদেশ থেকে যে লোকগুলো আসছে তাদের ভোটে যেমন আমরা নামটা তুলি এবং তারা যাতে আমাদের ভোটটা দেয় সেটা আমাদের দেখা দরকার। যেহেতু নামটা আমরা তুলি তাদের, তারা এসে আমাদের কাছে আসে, দাদা আমার নামটা তুলে দিন, এবং নিয়মের মধ্যে, সরকারি নিয়মের মধ্যে আমরা তাদের সহযোগিতা করে নামটা তুলে দিলাম, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই মানুষগুলো আমাদের ভোট দেয় না। আমরা সেটা বলেছি দলের কর্মীদের কাছে, ভোটের নামটাই যেমন আমরা তুলে দিচ্ছি, আমরা তাদের নিয়ে গিয়ে ভোটারদের লাইন দিয়ে কিভাবে তাদের নামটা ওটা কাগজপত্র সব আমরা রেডি করে দিচ্ছি, সেই মানুষগুলো জানি আবার ভোটের দিন আমাদের ভোট দেয়, এইটাই আমরা বলেছি। আমরা যে সবাই আমাদের ভোট দিতে হবে এরকম কোনো ব্যাপার না, আর এটা কোনোদিন কেউ বলতেও পারে না, কারণ কোনো লোক ভোট আমাদের সবাই দেবে এটা আমরা ভাবতেও পারি না। আর আমরা ভোটের নাম তুলে দিলেও সবাই আমাদের ভোট দেবে এটাও ঠিক না। আমরা তো কত লোককে চাকরি দিচ্ছি, আমাদের সামনেই তারা বিজেপি করছে, আমরাই তো দিয়েছি, তাদের খাবার ব্যবস্থা তো আমরা করে দিচ্ছি, কিন্তু এটা কিছু করার নাই। কিছু লোক এরকম করবেই, আমরা তাকে চাকরি দিচ্ছি মানেই সে আমাদের সঙ্গে সারা জীবন থাকবে এরকম ব্যাপার নেই। কত ছোটখাটো অশান্তি হয়, গন্ডগোল হয়, সে তারা তখন অন্যদিকে চলে যায়। মূল ব্যাপার হচ্ছে, শুনুন, 90% মানুষ এখন নিজের স্বার্থ নিয়ে ভাবে, যে দলে যখন গেলে যার স্বার্থ ভালো হবে সে সেই দলে যায়। 10% আছে নীতি আদর্শের ওপর দাঁড়িয়ে, যারা আমরা এই দল করি, আমরা এই দলের বাইরে যাব না, দল খারাপ হোক ভালো হোক। যারা এই যে অনেকে কংগ্রেস করতো, এতদিন কংগ্রেস করতো, আবার দেখছে কংগ্রেস হয়তো খারাপ বলে তারা আবার তৃণমূলে গেছিল, আবার অনেকে কংগ্রেসের দিকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু বিজেপি তো সবে দল, বিজেপি তো আর বিশাল দিনের দল না। কংগ্রেস থেকে তৃণমূলে আছে, কিছু লোক তো থাকে তারা নীতি আদর্শকে নির্ভর করে দল করে, আর 90% মানুষ নিজে তার ধান্দার জন্য দল করে, যে কোনখানে গেলে আমার ফ্যাসিলিটি বেশি, কোনখানে গেলে আমি সুযোগটা পাবো, এই শ্রেণীর লোকে বেশি। তাতে আপনি চাকরি দেন কি তাকে 10টা তার বিপদ হলে 9টায় আপনি দাঁড়াবেন, একটায় না দাঁড়ালেই সে আপনার কাছ দিয়ে ডিগবাজি খাবে। 9টা যে আপনি করে দিলেন তাকে এটা সে ভাববে না, একটা কেন করে দিলেন না সেটাই সে ভেবে আপনাকে ছেড়ে দেবে, এটাই তো রাজনীতি। আপনি চাকরির কথা বললেন, আপনারই মন্তব্য যে
এই যে চাকরির যে বেনিয়ম, এটা সিপিএম এর কাছে না, আমরা সরকারি চাকরি পার্মানেন্ট এটার কথা বলছি না। অনেক জায়গায় ক্যাজুয়াল কর্মী নেয়, অনেক এই যে কল কারখানা, এই যে বড় বড় আমাদের সব বিল্ডিং গুলো হচ্ছে, সেখানে বড় বড় কোম্পানিরা আসছে, হ্যাঁ, এই সব জায়গায় চুক্তিভিত্তি যেসব কাজ, এসব জায়গায় তো আমরা গাদা লোক ঢুকিয়েছি। কোনো পার্মানেন্ট চাকরি না, পার্মানেন্ট চাকরি ইন্টারভিউ হয়েছে, যে পেরেছে সে ঢুকিয়েছে। চাকরি নিয়ে আমি কোনোদিন কোনো সরকারি চাকরি নিয়ে আমার কোনো বেনিয়মের কোনো ব্যাপার নেই, আর আমি দিও নাই। আমি যা দিয়েছি এই যে ক্যাজুয়াল বিভিন্ন আপনার জায়গায় দেওয়া 10,000, হয়, 12,000, 8,000 টাকা মায়না এইসবে দিই, কিন্তু সেটাও তো একটা ব্যাপার। আপনি একটা 2,000 টাকার চাকরি জোগাড় করুন না, দেখি কোথা দিয়ে পাবেন, পাবেন না। কিন্তু সেই লোকটাকে তো আমরা করে দিয়েছি, করে তার খাবার ব্যবস্থা করে দিয়েছি, সে লোকটাও আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এটাই হচ্ছে কথা। না, আপনার এটা ঠিক, কিন্তু আপনি বলেছেন বেনিয়মে চাকরিটাও সেটা সিপিএম এর কাছ থেকে শেখা। না না, তারা বেনিয়ম তাদের- আমরা করি নাই, আমি করি নাই অন্তত। না না, আমি আপনার কথা আমি বলছি না, মানে আপনার বক্তব্যের মধ্যে দিয়ে যে এটাও যে তারা তাদের স্ত্রীদিকে মানে বিভিন্ন সেটা দিয়েছে। আপনি ইউনিভার্সিটি দেখুন না, বর্ধমানে সব সিপিএম এর নেতার বউরা চাকরি করে। সিপিএম এর নেতারা পার্টি করত, আর বউদের সব চাকরি দিত। বউরা, শালিরা সবাই ভর্তি। এখনো বর্ধমানে ইউনিভার্সিটিতে আজকে 13 বছর হয়ে গেছে, সিপিএম চলে গেছে, এখনো এর ইউনিয়নের দিক থেকে সিপিএমই শক্তিশালী সমস্ত সরকারি জায়গায়। আপনি দেখুন না, বিভিন্ন সরকারি কোঅর্ডিনেশন কমিটির লোকই সব থেকে বেশি। এই যে মাঝে মধ্যে করজন গেটে সভা করে, 300 লোক হয়, 400 লোক হয়, দেখা যায় 300 লোকের 250 হচ্ছে কোঅর্ডিনেশন কমিটির লোক, আর 50টা বিভিন্ন জায়গা থেকে এসেছে সিপিএম এর লোক। তার মানে কি, এই যে ওরা যে এই যে কোঅর্ডিনেশন কমিটি, এই যে ইউনিভার্সিটিতে আমাদের যে ইউনিয়ন, এসব জায়গায় ওরা শক্তিশালী। 34 বছর তো দলটা ছিল, তারা তো বহু লোককে চাকরি দিয়েছে। আজকে এত সাংবাদিক, ঘর থেকে বেরালে সাংবাদিক, আজ থেকে 13 বছর আগে এত সাংবাদিক ছিল, এত দেখতো, যার জন্য ওরা যা খুশি তাই করেছে। পরীক্ষা দেওয়ার জন্য সবাই ফর্ম ফিল আপ করেছে, ওরা এলাকার পার্টির নেতাদের জিজ্ঞাসা করেছে এই লোকটা কে, সিপিএম এর, বলছে না, সঙ্গে সঙ্গে ফর্ম ছিঁড়ে ফেলে দিয়েছে। এসব তো করেছে সিপিএম, কিন্তু তখন এত সাংবাদিক ছিল না, এত কিছু তুলে ধরতে পারে। মিডিয়া এত তাহলে এত প্রভাব সিপিএম ছিল এর না। মতো দুর্নীতি আর কোনো দল করে নাই। কিন্তু এত তো মিডিয়া ছিল না। আজকে যেমন মিডিয়া একটা সামান্য বেঅন্যায় হলে মিডিয়া তাকে তুলে এমন ভাবে প্রচার করে দিচ্ছে, মানুষের কাছে ঢুকিয়ে দিচ্ছে, মানুষ ভাবছে এটা তো একটা কি ব্যাপার হয়ে গেল। কিন্তু তখন তো কোনো মিডিয়া ছিল না, কোনো মিডিয়া ছিল না। যত দুর্নীতির কাজ শেখানো, তৈরি করা সিপিএম এর। সিপিএম 34 বছর গোটা বাংলা জুড়ে দুর্নীতি করেছে, কিন্তু তখন প্রতিবাদের শক্তি ছিল না। কংগ্রেসের লোক প্রতিবাদ করলে তাকে এলাকা ছাড়া করে দিত, বাড়িতে থাকতে দিত না। তখন এত মিডিয়া ছিল না। এখন যেমন একটা কিছু করলে যেমন মানুষ ভয় পায়, আর মিডিয়ারাও তার বাড়ির দরজায় থাকবে। আমরা একটা কোথায় বক্তব্য রাখবো তো 10টা লোক বসে আছে, আমরা কোনো একটা উল্টো পাল্টা কিছু বলি নাকি, সঙ্গে সঙ্গে সেটা চাউর হয়ে যাচ্ছে। তখন এসব কোথায় ছিল? দুর্নীতি তো শিখিয়ে গেছে সিপিএম। আজকে বড় বড় নেতারা কথা বলে, টিভির চ্যানেলে বসে বড় বড় কথা বলে। ও নিজে রাত্রিবেলায় ঘরে গিয়ে বলুক তো নিজে হাতে কতগুলো দুর্নীতি, মানে কতগুলো বেআইনি চাকরি দিয়েছে। আর সুজন চক্রবর্তী বড় বড় কথা বলে, বেআইনি চাকরি দেয় নাই। মোহাম্মদ সেলিম বড় বড় কথা বলে, ওরা দেয় নাই। তাহলে এবার তো কত ইয়ং ব্যাচকে নিয়ে নেমেছিল। এবারে লোকসভা নির্বাচনে কি হলো? বাংলার মানুষ সিপিএম কার চায় না। যার জন্য আমরা এখন ভাবছি, এই যে মানুষগুলো সিপিএম আসছে বলে কিছু মানুষ তো ভোট দিয়েছিল, এই মানুষগুলো পরের বার আবার বিজেপিকে না ভোট দিয়ে দেয়, কারণ এরা তো বুঝবে সিপিএম আর আসবে না। এটাও আমাদের দেখা দরকার। আমি এগুলা তো রাজনৈতিক কথাবার্তা হচ্ছে, এটা তো থাকবেই। আমাকে আমার আর যেটা সেটা হচ্ছে যে এই যে পূর্ব বর্ধমান, আপনি বর্ধমান দক্ষিণের বিধায়ক, এই যে বর্ধমানকে উন্নয়নের খাতে কিভাবে নিয়ে যেতে চাইছেন? দেখুন, আমি 3 বছর হলো বিধায়ক হয়েছি, তার আগে পৌরসভার এমসিআইসি ছিলাম। আমি সারা বছরই উন্নয়নের পক্ষে। আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও উন্নয়নকে হাতিয়ার করেই আজকে আমাদের লড়াই চলছে। বাংলা জুড়ে এত উন্নয়ন, সেই উন্নয়নের কথাই আমরা মানুষের কাছে তুলে ধরছি, এবং বারবার তো আমরা জিতছিও। আগের বার লোকসভায় রেজাল্ট খারাপ হয়েছে, এবার অনেক ভালো হয়েছে। তো উন্নয়ন আমরা আগেও করেছি পৌরসভায় থেকে, এখন 3 বছর বিধায়ক হয়েছি। বিধায়ক ল্যান্ডের টাকা, পৌরসভায় আমার বউ ভাইস চেয়ারম্যান রয়েছে, আমাদের চেয়ারম্যান রয়েছে, আমরা সবাই মিলে আমাদের শহরে বহু উন্নয়নের কাজ চলছে। ইদানিং একটু রাস্তা ফাস্তা খারাপ হয়ে গেছে, অমৃত প্রকল্পের জলটা ঢুকছে বলে। আমাদের আশা দুর্গাপুজোর মধ্যে প্রায় সব রাস্তাঘাটই আমাদের ভালো হয়ে যাবে। আমাদের টাউন হল সংস্কার হচ্ছে, অত বড় শ্মশান সংস্কার করলাম, সর্বমঙ্গলাবরী কাল থেকে মাপ হবে। বড় বড় যে জায়গাগুলো, সেগুলোও তো আমাদের উন্নয়নের কাজ চলছে শহরে। শহরের মানুষ পুজোর পর থেকে আর উন্নয়ন হয় নাই এই কথাটা বলতে পারবে না। সেটা আর কয়েকদিন দিতে হবে, কারণ আমাদের প্রায় 16টার মতো পেপার ব্লকের রাস্তা আছে।
আজ নইলে কালকেই অর্ডারটা দিয়ে দিচ্ছে, দিলেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। যে রাস্তাগুলো এখন খারাপ, তাই সেইটা হয়ে যাবে। আমরা তো কাজ করছি, আমাদের এখন বর্ধমানে জলও জমে না, বর্ধমানে সেইভাবে কিছু হয় না, বর্ধমানে সবই ঠিকঠাক আছে। আর আমরা সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কথা শোনার জন্য, গন্ডগোল ঝুট ঝামেলা কোনো কিছুই নাই। বর্ধমান শহরের মানুষ তো আমরা মনে করি সব থেকে বেশি শান্তিতে আছে। আর যেখানে আমাদের মতো লোক সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত মানুষের পাশে আছি, কোথায় কার জল জমে গেছে, কোন লোকটা বিপদে পড়েছে, কোন জায়গায় ইলেকট্রিক লাইন লোডশেডিং হয়ে গেল, রাতারাতি থেকে সঙ্গে সঙ্গে ইলেকট্রিক লাইনকে আবার সেই জায়গায় নিয়ে আসা, এসব কোথায় করছে? তা শহরের মানুষ করছে বলে তো এই আমাদের ধরুন আমাদের শহরে 13.5% মুসলিম ভোট, আদার্স সব হিন্দু ভোট। এবারও তো আমরা জিতলাম লোকসভায়। অনেকে বলছিল আমরা এই লোকসভায় হেরে যাব, আমরা এত কাজ করছি আমরা হেরে যাব, আমরা তো জিতলাম প্রায় 7,500 ভোটের কাছে, 7,188 ভোট, 388 ভোটে আমরা জিতলাম। সবাই তো বলছিল এই বর্ধমান যেহেতু এখানে মুসলিম সংখ্যা বেশি নাই, এখানে পৌরসভা এলাকা আমরা হেরে যাব, কিন্তু আমরা জিতলাম তো। কিন্তু হারি তো নেই। এই লোকসভায় বলুন বা আপনি যে বিধানসভা 2021-এর বিধানসভা বলুন, আমরা দেখলাম 21শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভা মঞ্চ থেকে বলেছিলেন, এবং তিনি একটা জায়গায় রেখেছেন যে যেসব এলাকায় খুব একটা ভালো ফল হয়নি আর কি, তো সেখানে যারা নেতৃত্ব আছে তাদের উপর একটা কোপ পড়ার জায়গা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভার ক্ষেত্রে যদি বলি যে আপনার বর্ধমান দক্ষিণ বা মানে আপনার যে এলাকা, সেই এলাকা থেকেও রেজাল্ট খুব তৃণমূলের পক্ষে নেই। আমাদের এর থেকে বা আপনার বিধানসভায় আপনি যখন জিতেছিলেন আপনারও এলাকায় আপনি আমাদের এর থেকে ভালো হবে না। তার কারণটা হচ্ছে শুনুন, আমি যখন জিতলাম তখন 8,135 ভোটে জিতেছি, আর এবার আমরা 7,388 ভোটে জিতেছি। শুনুন, এটা শহর, এটা কিন্তু গ্রাম না। শহরে শিক্ষিত মানুষ, শহরে বাইরের লোকরা ব্যবসা করতেছে, নন বেঙ্গলি লোকরা 100 জন নন বেঙ্গলি হলে 20 জন আমাদের ভোট দেয়, 80 জন বিজেপিকে ভোট দেয়। আর শহরেই তো নন বেঙ্গলিরা আসে, বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে তারা শহরে ব্যবসা করতে আসবে, তারা খণ্ডকোষে যাবে না, রায়না যাবে না, শহরে আসবে। এই মানুষগুলোর ভোটটা বিজেপির দিকে বেশি চলে যায়, এবং সংখ্যালঘু ভোটটা যেহেতু আমাদের পক্ষে আছে, শহরে সংখ্যালঘু মানুষের সংখ্যা কম, এটা একটা ব্যাপার। আর আমাদের এখানে পূর্ব বাংলার লোকরা ধরুন বেশি আসলে তারা ওই হিন্দু হিন্দু করে বিজেপির দিকে চলে যাচ্ছে। এটা যদি আমার সরাসরি সিপিএম এর সঙ্গে লড়াই হতো তাহলে কিন্তু আমরা অনেক ভোটে জিততাম, কারণ আমরা 2টো বিধানসভায় জিতেছি। তো তখন লড়াই ছিল সিপিএম এর সঙ্গে। 2011 সালে আমরা সিপিএম এর সঙ্গে লড়াই হয়েছে, 37,000 ভোটে জিতেছি। 2016 সালে সিপিএম এর সঙ্গে লড়াই হয়েছে, 30,000-এর ওপর ভোটে জিতেছি। কিন্তু 2021 তো চলে এলো বিজেপির সঙ্গে লড়াই, একটা ধর্মের বিরুদ্ধে তৃণমূল আজকে লড়ছে। বিজেপি দলটা তো একটা হিন্দুত্বকে নিয়ে লড়াই করছে। বিজেপির আর কোনো এজেন্ডা আছে? আমাদের এজেন্ডা উন্নয়ন, আমরা সমস্ত ধর্মের মানুষ আমাদের সঙ্গে আছে। আর বিজেপির লড়াই হচ্ছে হিন্দুত্ব। তাহলে আমরা একটা হিন্দু দলের বিরুদ্ধে আমরা লড়াই করছি, সেখানে হিন্দু মানুষরা খারাপ বুঝুক ভালো বুঝুক, কিছু পাক না পাক এইসব করছিল। রাম মন্দির করে হই হই করছিল, সারা দুনিয়ায় জয় শ্রীরামের স্লোগানে কেউ থাকতে পারছিল না। আর এবার যেই নরেন্দ্র মোদী হেরে গেলেন, এখন বলছে জয় শ্রীরাম না, এবার জয় জগন্নাথ। শ্রীরাম চলে গেল, যেহেতু 7টা লোকসভায় হেরে গেছে রাম মন্দিরের আশপাশ। আর ওই তো রাম মন্দির করছে, এবারই বর্ষায় ভেঙে পড়ছে। ওই তো আমাদের লোকসভার ভবন করেছে, ভেঙে পড়েছে, ভাঙছে। যত 12,000 কোটি টাকা দিয়ে তৈরি করলো, ওই তো সব জল টল ঢুকে একাকার। তো এইগুলো করছে। শুনুন, এইগুলা কেটে যাবে। মানুষকে ধর্মের মাধ্যমে মানুষকে সারা জীবন রাখা যায় না। একটা সময় বুঝিয়ে বুঝিয়ে রেখেছে। এই সামনে যে বিধানসভা নির্বাচন আছে, দেখবেন বিজেপি সিট কটা পায়, কারণ মানুষ তো বুঝলো 2বার করে ভোট দিয়েছি, বিজেপি কিছু করতে পারলো না। এবার মানুষের মধ্যে ধারণা আসছে যে বিজেপি কিছুই করতে পারবে না বাংলায়। আর বিজেপি তো তখনই বাংলায় উঠতো যখন বিজেপি দিল্লিতে থাকতো। দিল্লিতে বিজেপি না থাকলে বাংলায় বিজেপির কিছু থাকে না। দিল্লিতে যখন অটল বিহারী বাজপেয়ী ছিল, তখন হই হই করে এখানে বিজেপি উঠে গেছিল। আবার আস্তে আস্তে অটল বিহারী চলে গেছে, বিজেপি চলে গেছে। তাই এখন তো নরেন্দ্র মোদীর পতনের টাইম, যেখানেই ভোট হবে সেখানেই হারবে, যেখানেই বিধানসভা নির্বাচন হোক বিজেপির দল হারবে। অতএব দিল্লিতে যদি বিজেপি থাকে বাংলায় থাকবে, দিল্লিতে বিজেপি না থাকলে বাংলায়ও থাকবে। কিন্তু নিন্দুকেরা বলে দিল্লিতে বিজেপি থাকলে তো বাংলায় তৃণমূল থাকবে। দিল্লিতে বিজেপি থাকলে দিল্লিতে যদি বিজেপি নরেন্দ্র মোদী সরকার থাকে তাহলে বাংলায় তৃণমূলের অস্তিত্ব বজায় থাকবে। ওটা তো বাজে কথা। দিল্লিতে অন্য দল আসলেই আমাদের ভালো, আমরা তো বিজেপির বিরুদ্ধেই লড়াই করছি।
বিজেপি যত দিল্লিতে দুর্বল হবে, তৃণমূল এখানে তত শক্তিশালী হবে। কিন্তু আপনি বললেন বিজেপির বিরুদ্ধে লড়াই, কিন্তু আজকে এই তৃণমূলের জন্ম তো বিজেপির হাত ধরে পরেই আসা, ক্ষমতায় আসা। না না, ওটা তো বাজে কথা, ওটা কোনো ব্যাপার না। বিজেপির হাত ধরে ক্ষমতায় আসবে কেন? বিজেপির সঙ্গে একবার জোট হয়েছিল, যে জোট হওয়া মানেই কি তৃণমূল চলে আসা? ওটা যদি তখন কংগ্রেসের সঙ্গে জোট করতো তখনই তৃণমূল ক্ষমতায় আসতো। তখন তো ভুল করেছে। যখন বিজেপির সঙ্গে জোট করলো, ওটা যদি তখন কংগ্রেসের সঙ্গে জোট হতো, বহু আগে দল চলে আসতো। আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভায় কি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখবেন? আর কংগ্রেসের বাংলায় আছে কি? আপনি বলুন না, কংগ্রেস এবার জোটে গেল না। জোটে গেলে তো দুটো সিট জিততো, একটা জিতেছে অধীর চৌধুরীও জিততো। এখন তো একে দাঁড়িয়ে গেল। ওরা যদি জোটে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি ওদের দুটো সিট দুক, তিনটে সিট দুক, যেটাই দিত ওরা সেটাই থাকতো। ওরা তো করলো না। তাহলে আজকে অধীর চৌধুরীর কি হাল হলো? আজ তো হেরে গেল। ওর কথা বলার আর জায়গা আছে? জোটে গেল না, একালোরে ভাবছিল সিপিএম এর সঙ্গে থেকে অনেকগুলো সিট জিতবে, যে সিপিএম কে মানুষ আর চায় না। অনেকে ভাবছিল সুজন চক্রবর্তী জিতে যাবে, সেলিম জিতে যাবে, কি হলো? জিতলো? সিপিএম কে মানুষ আর চায় না। সিপিএম এখন 50 বছর পর ভাবনা, যদি 50 বছর ওরা দলটাকে ধরে নিয়ে যেতে পারে, সেই দিন হয়তো সিপিএম এর আবার একটা জায়গা হতে পারে। সিপিএম এর বাংলায় জায়গা নাই। আর বিজেপিও ধর্মের বিরুদ্ধে রাজনীতি করে। শুনুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে যদি কাউকে আসতে হয়, তাকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো হতে হবে। একদম। সে লোক কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার মানুষের উন্নয়ন, বাংলার মানুষ কিভাবে ভালো থাকবে তার জন্য লড়ছে। তাহলে তার থেকে ভালো তো কাউকে বলতে হবে। সে লোকটাকে তো বাংলার মানুষকে আশা দেখাতে হবে যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না, আমাদের দিন, আমরা তার থেকে ভালো কাজ করব। কে করবে ওদের বলুন? বিরোধী দলনেতা রাজ্যের মানুষের কথা নিয়ে কোনো কথা নাই, উন্নয়নের কোনো কথা নাই, আমাদের টাকা দেয় না 100 দিনের কথা নাই, রাজ্যের সমস্ত উন্নয়নের টাকা বন্ধ করে দিচ্ছে। এটা কি শুধু তৃণমূলের লোকের ক্ষতি? যারা বিজেপিকে ভোট দিচ্ছে তাদের ক্ষতি না? যে কেন্দ্র সরকার বাংলাকে টাকা দিচ্ছে না, বাংলার সঙ্গে বঞ্চনা করছে, বাংলার উন্নয়নের স্তব্ধ করে দিচ্ছে, এটা নিয়ে কোনো বিরোধী দলের নেতারা কথা বলেছে? তাদের তো দায়িত্ব আছে। বিরোধী দলনেতার দায়িত্ব নাই যে আপনি বাংলাকে টাকা কেন দেবেন না? সে ব্যাপারে কোনো আলোচনা নাই। সে কে চুরি করলো, কে ডাকাতি করলো, কে কোথায় কার সঙ্গে দুর্নীতিতে যুক্ত হয়েছে, সেটাকে নিয়েই মিটিং। আমি বিরোধী দলনেতার কথা বাদই দিয়ে দিলাম, আমি ওনার কথা ধরছি না। আপনারা এই যে কেন্দ্রের বঞ্চনার কথা বলছেন, কেন্দ্রের যে 100 দিনের টাকা থেকে আরম্ভ করে আবাস যোজনার টাকা যেগুলো রাজ্যের আটকে রেখেছে, এটা নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? সব বিষয়ে তো আপনারা সুপ্রিম কোর্ট যাচ্ছেন। কোর্টে সেটা তো আমার অতটা বলার এখতিয়ার নাই। সেটা আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ভালো মনে করবে। আমাদের আন্দোলনে যেভাবে করতে পারে, আমরা দিল্লি গেছি, আমরা এলাকা এলাকা আন্দোলন করছি, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কাজ হয়েছে, কাজের টাকা পাচ্ছে না, উন্নয়নের টাকা বন্ধ হয়ে গেছে, আমরা তো দেখতে পাচ্ছি। এবার কোর্টে যাবে না কি করবে সেটা তো তাদের ব্যাপার। এই যে বর্ধমান জেলার যে উন্নয়ন, আমি একদম পূর্ব বর্ধমানের কথা বলছি, যেহেতু পুরোটাই এগ্রিকালচার ল্যান্ডের উপরে জায়গায় দাঁড়িয়ে আছে বর্ধমান। এই পূর্ব বর্ধমানের আপনারা শ্যামসায়ের যে যেখানে সংস্কারের কথাও বলছেন, আপনি টাউন হলের সংস্কারের কথা বলছেন, কিন্তু সব থেকে যে সমস্যাটা বর্ধমানের হয়ে আছে সেটা হচ্ছে যানজট। না, যানজট শুনুন, যানজট আমাদের সব রাস্তা বড় হচ্ছে তো। করজন গেট থেকে উত্তর ফটক যেটা মূল যানজট, সেটা আমাদের আন্ডারগ্রাউন্ড হচ্ছে ইলেকট্রিক লাইন, কাজ শুরু হয়ে গেছে। ইলেকট্রিক লাইনের কাজ হয়ে গেলে যত পোল আছে রাস্তায় সব পোল উঠে যাবে। পোল উঠে গেলে রাস্তা চওড়া হয়ে যাচ্ছে, বিসি রোডও, জিটি রোডও চওড়া হয়ে যাচ্ছে। এটা 4 লেন স্যাংশন হয়েছে, ঘড়ি মোড় থেকে পৌরসভা 4 লেন হচ্ছে, তাহলে এই রাস্তা আমার বড় হয়ে যাচ্ছে। আমরাও বিসি রোডটা ইলেকট্রিক পোল উঠে গেলে অনেক চওড়া হয়ে যাবে। যানজট বলতে টোটোকে আমরা অনেকটা কন্ট্রোলে এনেছিলাম, মাঝখানে ভোট দেখে টোটোর কন্ট্রোলটা আবার বেলাইনে চলে গেছে। আমাদের এই ভাঙ্গাভাঙ্গির ঝামেলা গেলেই আমরা টোটো ধরবো। টোটো আমাদের 3334টা টোটোকে আমরা পৌরসভা থেকে কাগজ করে দিয়েছিলাম, সেই টোটোকেই আমরা দুবেলা চালাবো। আর সেটা যখন চলছিল বর্ধমান শহর ফাঁকা ছিল, পুনরায় আবার সবাই টোটো কিনে টিনে আবার চালাচ্ছে। কিন্তু বেআইনি টোটো তো আমরা চলতে দেবো না। আমাদের এই ঝামেলাটা যাক, ভাঙ্গাভাঙ্গির রাস্তাঘাট পরিষ্কার হোক,
তারপরেই আমরা টোটো ধরবো, পুজোর আগেই ধরবো। না, টোটোর ক্ষেত্রেও একটা অভিযোগ উঠছে যে তারা তাদেরকে বলা হয়েছিল বিভিন্ন সময় যে টোটো রং করার ব্যাপারে টাকা নিজের থেকে রং করা যাবে না, পৌরসভা থেকে ওটা রং ওরাই করবে, করেছে। এবং তার জন্য একটা করে টাকা তাদের কাছ থেকে নেওয়া হ্যাঁ, হয়েছিল। যেটুকু দিয়েছে, যে কন্ট্রাক্টর করেছে, যেটুকু টোটোতে যেটুকু লাগে তার অর্ধেক টাকা দিয়েছে ওরা, বাদ বাকি তো পৌরসভা বিয়ার করেছে অনেক টাকা। তো তারা বলছে যে আমরা যে টাকা দিলাম তাতে কোনো কাজও হয়নি। তাদের তো রং হলো, কাজও করেছিলাম, চলছিল, ওরাই তো বেনাইজা হেঁটে গেল। তারা বলেছিল আমাদের রুট করে দেবেন না, রুট তুলে দিলাম। তারা সকালে একটা চলছিল, বিকালে একটা চলছিল, দিব্যি চলছিল, কোনো অসুবিধা ছিল না। যেই নির্বাচন চলে এলো প্রশাসনও ঢিলামি দিয়ে দিল, কারণ পুলিশের সহযোগিতা ছাড়া কিছু করা যায় না। পুলিশের আগের আইসি বদলি হয়ে গেল, নতুন যিনি আসছেন তাকে আবার এটা বুঝাতে, এবং ইতিমধ্যে সেই টোটোওয়ালারাই ভেঙে দিল সকাল বিকাল। এখন আবার আমরা করব, আমরা এই রাস্তা হয়ে গেলেই করব। আপনার বিধায়ক তহবিল থেকে কি চিন্তা ভাবনা করছেন দুর্গাপুর? আমরা বিধায়ক তহবিলের টাকা আমরা অনেককে দিয়েছি, বর্ধমানের রাজি স্কুলকে টাকা দিয়েছি, রামকৃষ্ণ মিশনকে দিয়েছি, এখানে সবুজ সংঘকে অ্যাম্বুলেন্স দিয়েছি, আমরা কঙ্কাল কালীবাড়িতে অ্যাম্বুলেন্স নিয়েছি, আমরা তরুণ সংঘকে টাকা দিয়েছি, তারপরে আমরা লাকুডির একটা স্কুলকে টাকা দিয়েছি, বর্ধমান শহরের সিসিটিভির টাকা আমি বিধায়ক টাকা থেকে দিয়েছি প্রশাসনকে, হসপিটালে সিসিটিভি লাগানো হয়েছে, সব আমার বিধায়ক ল্যান্ডের টাকা। এই যে ধরুন এত কিছুর পরেও, মানে এই যে এত উন্নয়ন হয়েছে বা আপনারা আপনাদের পার্টের থেকে যেসব গুলো করছেন, রাজ্য সরকার তার জায়গা থেকে করছে, কিন্তু কি মনে হচ্ছে যে এই যে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগগুলো উঠছে সেটা শুনুন, দুর্নীতি যে করবে, দুর্নীতি দেখার জন্য প্রশাসনের লোক আছে, সে ফাঁসবে। দুর্নীতির ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই, যে দুর্নীতি করবে সে ফাঁসবে, যে করবে ফাঁসবে। তার জন্য দল কি তার পাশে দাঁড়াচ্ছে? দল তো তার পাশে দাঁড়াচ্ছে না। দল তো কাউকে দুর্নীতি করতে বলে নাই, দল তো মানুষকে ভালোভাবে কাজ করে মানুষের সঙ্গে জনসংযোগ করেই দলটা করতে বলেছে। তার মাঝখানে যারা দুর্নীতি করবে তারা ফেঁসে যাবে, ফেঁসে গেলে বুঝবে সে, তাই দল কি করবে। অখিল গিরিশ প্রসঙ্গে কি বলবেন? অখিলগিরির এইসব রাজ্যের বড় বড় ব্যাপার, এইসব মন্ত্রীর লেভেলের কথা আমরা কি করে বলবো? সে তো মন্ত্রী হওয়ার আগে সে তো হ্যাঁ। বিধায়ক। বিধায়ক ছিল, দল যেটা ভালো মনে করেছে সেটাই সিদ্ধান্ত নিয়েছে, এটা দলের ব্যাপার। দল যার বিরুদ্ধে যা ভালো মনে করে সে সিদ্ধান্ত নেয়। মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই রুষ্ট যে তার সঙ্গে দেখা পর্যন্ত করলেন না। সেটা দেখুন, এইরকম একটা ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার জন্য তো মুখ্যমন্ত্রীকেও অনেকটা নত হতে হচ্ছে না, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিটাও নষ্ট হয়েছে। হয়তো এখন রাগ আছে, দেখা করে নাই, পরে বুঝিয়ে টুজিয়ে দেবে যে এগুলো করা তো ঠিক না, না। এই যে কেউ যদি বিতর্কিত ভুল করে- মন্তব্য আজ তো নতুন নয় তার, না, মানে নতুন বিভিন্ন নয়, বারবার সময় তিনি না, বারবার বিভিন্ন বিভিন্ন সময় জায়গায় বলছে, এবার বারবার বলতে গিয়ে তার জন্যই তো এবার একটা কোনো নিতে হয়েছে, পদক্ষেপ নিয়েছে। এখন আবার হয়তো সব ঠিক হয়ে যাবে। তাকেও তো বুঝতে হবে যে এরকম করা যায় না, কারণ মুখ্যমন্ত্রীকে তো হাজার জিনিস নিয়েই মাথায় নিয়ে চলতে হচ্ছে, তাকে তো চতুর্দিক ফলো রাখতে হচ্ছে কে কোথায় করছে। অ্যাকচুয়ালি যে যেখানেই করুক বদনামটা তো মুখ্যমন্ত্রী হচ্ছে না। একদম। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা অনেক কিছুর কথা বলছি, অনেক উন্নয়নের কথা বলছি, সমস্ত কিছুর মাঝ থেকেও আর কি যেটা সব থেকে বড় মানে দুঃস্থ জায়গায় হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি প্রত্যেকদিন বিভিন্ন জায়গা থেকে ইনলিগাল যেসব বালিগুলো বিভিন্ন ঘাট থেকে এগুলো বালি দেখার জন্য ডিএম আছে, এসপি আছে, হ্যাঁ, কিন্তু তাদের ডিউটি, তাদের তারা duty। যারা বেআইনি করবে তাদের ধরবে। কিন্তু ঘটনা হচ্ছে যে তারপরেও কিন্তু ডিএম আছে, এসপি আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আছে, কিন্তু তারপরেও যেভাবে শুনুন, চোর কি কেউ কোনোদিন কাউর চুরি আটকাতে পেরেছে? ধরা পড়লে চোর, ধরা না পড়লে কেউ চোর না। এই সব দেখার জন্য ধরুন সরকারিভাবে তো করছেই, সরকার টাকা নিচ্ছে, চালান দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তারপরও গোটা দায়িত্ব হচ্ছে ডিএমএসপি। ডিএমএসপি যেখানে মনে করবে বেআইনি হবে, তার এত বড় প্রশাসন, তার এত লোক, সে যেখানে মনে করবে বেআইনি হচ্ছে সে সেখানে তাদের ধরবে, ধরছেও তো মাঝে মাঝে। কিন্তু মাঝে মাঝে ধরলেও কি হবে, রাতে দিনে দুপুরে যদি চুরি করে প্রশাসন আর কতটা খেয়াল করবে? কিন্তু এবার ঘটনা করলে হচ্ছে এর আগেও তো 40 জনকে ধরে ঢুকিয়ে দিল, অত গাড়ি ঢুকিয়ে দিল, আবার বেল পেয়ে যাবে। দেশের আইন কানুনটা তো ঠিক থাকতে হবে, আইন কানুনটা তো বাজে। কয়েকজন বিধায়কেরও তার নিজস্ব, তারাও বালিঘাট করে বসে আছে, এরকমও অভিযোগ যারা উঠছে। বসে আছে সেইটা মুখ্যমন্ত্রী দেখবে, যদি এইরকম কাউকে পায় যে নিজে
বালির খাত করে তার নামে খাত করে আছে, সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী দেখবে। এরকম খবর আপনাদের থাকলে আপনারা মুখ্যমন্ত্রীকে দিন যে কারণ নিজের নামে এখানে খাত করে নামে তো আছে, কেউ কোনো নিজের দিন রাখে না, কিন্তু তার একটা নিজস্ব জায়গা থেকেই যায় আর কি। না, সেগুলো তো আলাদা ব্যাপার। কেউ কোথায় বালির খাত করলে কোনো লোক কাউকে পয়সা দিতে পারে, হেল্প করতে পারে, কিন্তু খাত করা আর কেউর কাছ থেকে কোনো ব্যাপারে আমরা পয়সা নিয়ে হেল্প নেওয়া সেটা আলাদা জিনিস। সে আপনি বিজনেস করলেও কোনো প্রোগ্রাম করলে আপনার কাছে আমরা হেল্প চাইতে পারি, কিন্তু সেক্ষেত্রে তার ঘাটের মালিক হলো না, সে ঘাট তো ঘাটের মালিক আলাদা, প্রশাসন তাদের চালান দেবে, টাকা দেবে, পয়সা দেবে, তারা তাদের মতো নিয়ম অনুযায়ী চলবে। কোটি কোটি টাকার টেন্ডার হচ্ছে ঘাট, তো কোটি কোটি টাকা সরকার নিচ্ছে, সরকার দেখছে, যে বেআইনি করবে তাকে সরকার ধরবে, ধরার অধিকার তো সরকারের সব সময় আছে। তাহলে এসপি কি করতে আছে, ডিএম কি করতে আছে, তারা এত। আর আমাদের এখানে তো মূল জায়গা, এখানে হলে তোদের ধরা সব থেকে আগে সুবিধা, তারা তো সব থেকে আগে ধরতে পারে, শহরের বুকে রয়েছে, তারা ধরছে, মাঝে মধ্যে তো ধরছে, রেড করছে, ধরছে, সেগুলো ধরবে। বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ রাখার জন্য কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, আমাদের এত বড় বড় অনুষ্ঠান হচ্ছে, এত বড় বড় উৎসব চলছে, কোথায় কোনো গন্ডগোল নাই, ঝামেলা নাই। আমরা এখানে কোনো সাম্প্রদায়িকতার ব্যাপারে, আমরা হিন্দু মুসলিম, এই যে আমাদের কাউন্সিলর 7টা কাউন্সিলর মুসলিম, আমরা তো সবাই মিলেমিশে আছি। আমাদের শহরে কোনো কিছু নিয়ে গন্ডগোল, এই তো মহরম কাটালাম, এই তো আবার দুর্গাপুজো কার্নিভাল আসছে, সবাই মিলেই একসঙ্গে করব, আমাদের এখানে কোনো ব্যাপার নেই। না, আমার কথা হচ্ছে যে যে শহর মানে একটা ঐতিহ্য বহন করে নিয়ে যায়, বর্ধমান মানেই একটা অন্য অনুভূতির জায়গা তৈরি করে। আপনি যে কথাটা আজকে আমাকে বলছেন, আপনি 5 মাস পর এখানে এসে আবার সেই কথাটা আমাকে ধরবেন। 5 মাস পর আপনি দেখবেন বর্ধমান শহর কোন জায়গায় দাঁড়িয়েছে। এটাই তো আমি আজ আমি 150 দিনের কথা বলবো, আমি অ্যাডভান্স জানতে চাইছি যাতে আমার দর্শকরা জানতে পারে। দেখুন, আমাদের আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক লাইন হওয়া মানে বিসি রোড আমাদের উন্নয়ন হয়ে যাচ্ছে। বিসি রোড আমাদের ম্যাস্টিক রাস্তা হচ্ছে, 16টা আমাদের পেপার ব্লকের রাস্তা। আজকে বললো, এখনই বসেছে মিটিংয়ে, হয়তো আজকে রাতেই দিয়ে দেবে, কাজ হবে। টাউন হল আমরা দীর্ঘ 100 কত বছরের টাউন হল কেউ সংস্কার করে নেই, আমরা করছি পৌরসভার পক্ষ থেকে। শ্মশান আপনি ঘুরে দেখে আসুন, কি শ্মশান ছিল, আমরা কি করেছি। কাল সকালে সর্বমঙ্গলা বাড়ির সব মাপ হবে, ভাঙচুর হবে, সর্বমঙ্গলা বাড়ির কাজ হবে। আমরা কঙ্কালেশ্বর কালীবাড়ি কি করেছি ও জানে। আমরা একটা ভূতের জায়গায় বাস করতাম, পঞ্চায়েত, আমাদের ওয়ার্ড হচ্ছে শেষ প্রান্ত, সেখানটাকে আমরা কি উন্নয়ন করেছি। আপনি বিভিন্ন দিকে, ওই লক্ষ্মীপুর মাঠ থেকে একটা রাস্তা আসছে মেডিকেল কলেজ পর্যন্ত, আপনি দেখে আসুন, সেটা বিকল্প রাস্তা, সবটাই করজন গেট না, তার একটা বিকল্প রাস্তা করা হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে। এবার দেখুন, সব দিক দিয়ে কাজ করতে গেলে বছর 3 ধরে তো অর্থনৈতিকভাবে কেন্দ্র আমাদের কোনো টাকা পয়সা দিচ্ছে না। এবার কেন্দ্র টাকা না দিলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কত টাকা দেবে উন্নয়নের জন্য। এই যে ওরা 3 বছর ধরে আমাদের 21 সালের পর থেকে সব বন্ধ করে দিচ্ছে, সব বন্ধ করে দিচ্ছে বলে উন্নয়নের টাকা তো যতটা মনে করা দেওয়া ততটা দিতে পারছে না, যতটা দিচ্ছে তার মধ্যেই কাজ চলছে। ওই টাকাগুলো দিলেই আবার আমাদের কত উন্নয়নের কাজ হয়ে যেত। আমরা শহরে অনেক কাজ করছি, এবং আমি তো বললাম, আপনি 5 মাস পর এখানেই এসে আমাকে এই কথাটা জিজ্ঞাসা করবেন। এখন দেখে যান কি আছে, আর 5 মাস পর এসে বলবেন যে কি কি কাজ আমরা করেছি, আপনি দেখবেন। তা এমনি এমনি কাজের নিরিখে আমরা যখন বর্ধমান ঘুরলাম, বর্ধমান শহরটাকে দেখলাম, কাজের নিরিখে তো এই যে কাজটা হয়েছে এবং সেটার উন্নয়নের হয়েছে, কিছু তো হয়েছে, না হয়েছে তো একদম। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আমার দর্শকদের জন্য জানতে চাইছি আর কি, যে আপনারা কিছু তো জিনিস যেটা এখনো পর্যন্ত সবার কাছে প্রকাশ্যে আনছেন না, অথচ বর্ধমানের এটার জন্য আমরা এখন এই যে সব যত পেপার ব্লকের রাস্তা হচ্ছে, সেই রাস্তায় আমরা কলকাতার মতো লাইট লাগাচ্ছি। যে লাইটটা আমি রথতলা কাঞ্চননগরে ইতিমধ্যে লাগিয়ে ফেলেছি, সেই লাইটটা শহর জুড়ে সব জায়গায় হবে। পেপার ব্লকের রাস্তা আমরা আমাদের পুজোর মধ্যে সব রাস্তাগুলো কমপ্লিট করতে হবে, কারণ বড় বড় পুজো মণ্ডপের সামনে দিয়ে এই রাস্তা আছে, গোলাপবাগ আছে, আমরা করে ফেলতে পারবো। আর তার মধ্যে যদি আমরা লাইটটাও করে ফেলতে পারি, লাইটও আমরা টেন্ডার করছি, আমাদের একজন ইঞ্জিনিয়ার ববিতা দিয়েছে। আমাদের এখানে বর্ধমানে ব্যাটিং করার মতো কোনো ইঞ্জিনিয়ার ছিল না, মন্ত্রীকে বলার পর সপ্তাহে 2 দিন দিয়েছে, হয়তো কালকেই জয়েন করবে। তাহলে ইলেকট্রিক লাইনটা নিয়ে আমরা খুব সমস্যায় ছিলাম, এইটা জয়েন করে গেলে আর আমাদের কলকাতার মুখে হতে হবে না যে ওখানে ব্যাটিং করতে যেতে হবে, আইস দিলে বলে দেয় 20 দিন পর আসুন, তাহলে এখানে বসেই করে দিতে পারবে। তাহলে আমরা লাইটটাও ভালো করে করতে পারবো। লাইটটা করলে, রাস্তা লাইট করে দিলে, বড় বড় হাই ড্রেন হচ্ছে, জল বর্ধমান শহরে এখন জমে না। এখন এই বিশাল ধারে যদি 2 দিন জল হয়, তাহলে জলটা কাটার জন্য তো সময় চাই,
তাছাড়া আধ ঘন্টা হয়ে গেলে কোথায় কোনো জায়গায় জল থাকে না। যদিও কোনো নিচু জায়গায় জলটা জমে যায়, দেখা যাচ্ছে ড্রেনটা ছোট, অথচ এত বৃষ্টি হচ্ছে ওই ড্রেন ভর্তি হয়েও জল দাঁড়িয়ে যাচ্ছে। তার জন্য আধ ঘন্টা সময় দিতে হবে জলটা নামার জন্য, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হলে কিছু কিছু গলিতে জল দাঁড়িয়ে যায়। সেটা কিছু করার নাই, কারণ এটা তো আর সেই প্ল্যানিং করা তো জায়গা না। একদম আগের সব রাজার আমলের জায়গা, ছোট গলির উপর দিয়ে সব বাড়িঘর করে ফেলেছে। ছোট ছোট ড্রেন বড় করতে গেলে রাস্তা থাকবে না, রাস্তা বড় করতে গেলে ড্রেন বড় করা যাবে না। এইরকম তো আছেই, খোঁজবাগান পুরোনো জায়গা, আর জল টলগুলো এইসব জায়গায় জমছে, আশপাশের বড় বড় জায়গায় কোথায় জমছে না। জল তো নিকাশি আমরা অনেকটাই, প্রায় 50 লক্ষ টাকা আমরা নিকাশির পরিষ্কার করলাম এই বর্ষার আগে, সারা ওয়ার্ড। সাধারণ মানুষ, আপনারা আগে তিনকুনিয়ার এখানে বাস স্ট্যান্ড ছিল, সেই বাস স্ট্যান্ডকে আপনারা এখান থেকে সরিয়ে দিয়েছেন, এবং সরানোর ফলে হয়তো যানজটের জায়গাটা কিছুটা কমেছে, বড় বাসগুলো হয়তো শহরে অনেক ঢুকছে না, কমেছে। অনেক ঢুকছে না। কিন্তু আবার আরেকটা জায়গা দেখা যাচ্ছে যে মানে মানুষ শহরে যারা আসার জায়গা থেকে, বাস স্ট্যান্ড থেকে যারা আগে রেগুলার শহরের দিকে আসতো আর কি, বর্ধমানে ঢুকতো, তারা কিন্তু এখন সংখ্যায় অনেকটা কমে গেছে। শুনুন, এটা হচ্ছে একটা ভুল ধারণা, এটা ব্যবসাদারদেরও ভুল ধারণা। শুনুন, আজ থেকে 15 বছর আগে মানুষ গ্রাম থেকে বাসে করে বর্ধমান শহরে কিনতে আসতো, আর এই 15 বছরের পর আপনি বিভিন্ন গ্রামে গিয়ে দেখুন বর্ধমান শহরের থেকে বড় বড় বিজনেস জায়গা তৈরি হয়ে গেছে। আজ আপনি রায়নার বাজার দেখুন, যে আপনি শেয়ারা বাজারে বাজার দেখুন, যে আপনি খণ্ডঘোষে কত বড় বড় মার্কেট হয়েছে আপনি দেখুন তো। সে জায়গার লোকগুলো যদি ওইখানে সব পেয়ে যায়, সে আর বর্ধমান শহরে আসবে? পুজোর সময় জামা কাপড় বলতাম কলকাতা যেতাম, আজ আর বর্ধমানে কোনো লোক কলকাতায় যায়? আজ বর্ধমানে এত বড় বড় মার্কেট আসছে, যাদের কাছে আমরা কলকাতায় যেতাম তারাই আজকে বর্ধমানে শোরুম করে বসে আছে। তাহলে যাব? আজকে এদের একটা ভুল ধারণা ব্যবসাদারদের, যে বড় বাস চললেই মনে হয় সব খরিদ্দার আমার দোকানে চলে আসবে। আসবে না। আজ আমার রথতলা কাঞ্চননগরে এত বড় বড় কাপড়ের দোকান হয়েছে, যারা ওখানে বসে 50 টাকা ধার রেখে কাপড় জামা কিনতে পারছে, সে কি আর করজন গেটে সে কাপড় জামা কিনতে আসবে? আর এদের কাছে বড় বাস তো চলছে, সারা নদীর পাড়ে সব বাস বর্ধমান শহরে ঢুকছে। এদের একটা ভুল ধারণা। 15 বছর আগে গ্রাম যেখানে ছিল, 15 বছর পর আর কিন্তু গ্রাম সেখানে নাই। সারা জায়গায় বড় বড় বিল্ডিং হয়েছে, বড় বড় ব্যবসাদাররা বসে গেছে, সবাই বড় বড় কাজ করছে। তাই যারা পাড়ায় বসে যদি বড় কাজ পেয়ে যায়, সে আর আসবে কেন আপনার কাছে আসবে? আপনি পাড়ায় যদি বড় একটা সোনার দোকানে গিয়ে আপনি আপনার কানেরটা ওখানে তৈরি করে পেয়ে যান, তাতে 50 টাকা দুদিন পর দেবেন বললেও মেনে নেবে, তাহলে সেই লোকটা আবার বড় বাজারে কেউ এসে সোনার কানেটা বানাতে আসবে? এটা কেউ বাস্তবকে মানতে হবে, এরা বাস্তব মানে না। এরা ভাবছে আমাদের দোকানে মনে হয় বাস চলছে না বলে আমাদের দোকানে মনে হয় খরিদ্দার আসছে। আরে বাস চললেও খরিদ্দার আর পাওয়া যাবে না, সে জায়গা নাই। আর এত বড় বড় শোরুম হচ্ছে, ছোট দোকান মার খাচ্ছে। সবাই তো শোরুমে লাইন দিয়ে দিচ্ছে, বিভিন্ন ভ্যারাইটিস মাল পাচ্ছে, বিভিন্ন দামের মাল পাচ্ছে, তারা নিয়ে নিচ্ছে। এটা বুঝতে হবে, এটা যারা বুঝছে না তারা মানে না বুঝেও হয়তো অনেকে উল্টো বলছে, এটা ঠিক না। কারণ আজকে আপনি সব, যে আমাদের তো বেশি লোক আসতো দক্ষিণ দামোদর থেকে, আর কিছু লোক আসতো গলসি টলসি বাতার এসব থেকে। আজ আপনি যে দেখুন তো গলসি বাতার খণ্ডঘোষ রায়না সব কি বিরাট বিরাট মার্কেট হয়েছে। তারা কেন আসবে? তারা বাসে করে এখানে কিনে আবার বাসে করে আর যেতে চায়? এটা আরো যত 10 বছর যাবে আরো উন্নত হবে। গ্রাম এখন উন্নত হচ্ছে, আরো হবে, 10 বছর পর আরো ভালো হবে। সবাই এখানে আসবে সেটা হবে না, এখানকার লোকের উপরেই এখানে ব্যবসাকে নির্ভর করতে হবে। খোকনবাবু, আপনি আমরা যখন প্রথম দিকে আলোচনার মধ্যে ছিলাম তখন আপনি একটা বিষয় বললেন, সেটা হচ্ছে যে এই যে ভোটের যে রাজনীতিটা হচ্ছে আর কি, যে নন বেঙ্গলি ভোটটা অন্যদিকে চলে যাচ্ছে, যাদেরকে আমরা এনে রেখেছি, যারা ব্যবসা করছে এখানে, তারা কেউ কিন্তু ভোটটা এখানে দিচ্ছে না। তৃণমূলকে ভোটটা তাদের সেইখান থেকে পার্সেন্টেজ অফ ভোট কমে যাচ্ছে। হ্যাঁ, কমে যাচ্ছে। তাহলে কি এই নন বেঙ্গলি যারা আছে তাদেরকে কি নতুন করে কোনো অন্যরকম কোনো চিন্তা ভাবনা হচ্ছে? না, দেখুন, নন বেঙ্গলিরা যখন আসছে, ধরুন বিহার থেকে আসছে, ঝাড়খণ্ড থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, রাজস্থান থেকে আসছে, তারা কিন্তু কেউ খণ্ডঘোষে যাওয়ার জন্য আসছে না, কেউ ভাতারে বাড়ি করব বলে ব্যবসা করব বলে আসছে না, তারা আসছে শহরে। তারা শহরে আসছে।
শহরে এসে ব্যবসা বাণিজ্য করছে, শহরে এসে এই এত বিহারের লোক এখানে টোটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, গলিতে গলিতে রাস্তায় ফলের দোকানে বসে আছে, সব বিহারের লোক। এরা সব ওখান থেকে আসছে, প্রথমে নিজে আসছে, পরবর্তীকালে এখানে জায়গা করে ফ্যামিলিকে নিয়ে চলে আসছে, এসে এখানে ব্যবসা বাণিজ্য করছে আছে। আবার কেউ নিজে আছে, ব্যবসা বাণিজ্য করে টাকা পাঠাচ্ছে বিহারে, উত্তরপ্রদেশে পাঠাচ্ছে, এই মানুষগুলো তো আছে। কিন্তু এই মানুষগুলো এত বেশি হনুমান ভক্ত, এরা ভাবে হনুমানই আমাদের সব। এবার ওই হনুমানের দিয়ে দেবে, আর বিজেপি মানেই তো হনুমানের ভাবে, আর সেই মানুষগুলো সবাই ভোট দিয়ে দেয়। তার মানে সবাই দেয় তা বলছি না, 100টা ভোট হলেও 20টা আমাদের তৃণমূলকে দেয়, কারণ নন বেঙ্গলিরা তো আমাদের সঙ্গে পার্টিও করে, সবাই তো তা না, কিন্তু বেশি ভোটটাই যায়। আপনি যেমন বলবেন সংখ্যালঘু ভোট যেমন তৃণমূলের বাক্সে বেশি পড়ে, তারা কংগ্রেসকে দেয়, সিপিএমকে দেয়, হয়তো বিজেপিকে দেয় না। আবার নন বেঙ্গলি ভোটও বেশিটাই বিজেপির কপ্পরে যায়। না তাহলে এই যে ধরুন বাংলা এতদিন সবার জন্য ছিল, দরজা খুলে রেখেছিল, এখনো আছে। এবং কিছুদিন আগেও মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন বাংলাদেশের যদি কেউ আমাদের কাছে আসতে চায় তার জন্য দরজা খুলে দেব। অবস্থা আপনি দেখছেন তো, একদম। বাংলা ছাড়া বাঁচতে পারবে নাকি? তাহলে কি এই যে ধরুন আপনাদের যে চিন্তা ভাবনা, তাতে কি বাংলা শুধু বাঙালিরই থাকবে এরকম কোনো চিন্তা ভাবনা আছে? এখানে সমস্ত ধর্মের মানুষ। আমরা যারা বুঝতে পারছে না তাদের বুঝাচ্ছি আস্তে আস্তে, যে তোমরা যে বারবার ভোট দিচ্ছ এটা কি হচ্ছে? কিছুই হচ্ছে না, সে সরকার তো এখানে আসছে না। তাহলে তোমরা এই সরকারের কাছে থাকছো, সরকারের সব ফ্যাসিলিটি নিচ্ছ, তুমি সরকারের স্বাস্থ্যসাথী কার্ড করছো, তুমি এখানে চিকিৎসা করছো, সরকারের সব করছো, অথচ তুমি ভোটের সময় আমাদের সরকারের পক্ষে না থেকে তুমি অন্য কাউকে ভোট দিচ্ছ। এটা আমাদের বুঝাতে হচ্ছে। আস্তে আস্তে বুঝলে তারাও বুঝতে পারবে যে বারবার ভোট দিচ্ছি আদৌ তো কোনো লাভ নাই। বিজেপিকে বারবার ভোট দিয়ে মানুষের লাভ কি? বিজেপি তো কোনো আশা দেখাতে পারছে না বাংলায় যে আমরা আসছি, দেখাতে পারছে। এই বিধানসভা ভোটের আগে আপনি দেখুন না কজন বিধায়ক থাকে ওদের সঙ্গে, সব লাইন দেবে তৃণমূল, যাকে বলবে টিকিট দেবো সেই চলে আসবে তৃণমূলে, কারণ ওরা জানে তো আমরা আর জিতবো না। কারণ ওরা কি করে জিতবে? আজকে ওদের এলাকার একটা সমস্যার কথা একটা দিন একটা বিধায়ক বিধানসভায় তুলে ধরে না, প্রতিদিনই ওয়াকআউট, প্রতিদিনই বিধানসভা থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওদের কি করতে প্রতিনিধি করে পাঠিয়েছে এলাকার মানুষ? এলাকার মানুষ তার তো সমস্যার কথা, আমরা নয় রানিং দল, কিন্তু ধরবে তো বিরোধীরা। ওরা এই যে 3 বছরের ওপরে বিধানসভা হলো, কটা দিন বিধানসভায় ওরা ছিল? কটা দিন বিধানসভায় বসে ওরা কি করে? নিজের প্রশ্নটা করে পরে যে উত্তরটা আসবে সেটা আর শোনে না, উত্তর শোনার জন্য নাই, ওরা সঙ্গে সঙ্গে বেরিয়ে ওয়াকআউট করে। তাহলে কি করে মানুষ কেন ওদের ভোট দেবে? আজকে উত্তরবঙ্গ নিয়ে মিটিং হচ্ছে, উত্তরবঙ্গের বিধায়করা বেরিয়ে চলে যাচ্ছে, তো তুমি কি উত্তরবঙ্গের উন্নয়ন চাইছো? উত্তরবঙ্গের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কমিটি করে দিল, সেটা নিয়ে আলোচনা চলছে, সমস্যার কথা বলবে উত্তরবঙ্গে কি হয়েছে। তারা সেসব না করে সুমন কাঞ্জিলাল যেই বক্তব্য রাখতে উঠলো, তারা সব ওয়াকআউট করে দিল। আরে সুমন কাঞ্জিলারা তো কাগজে কলমে এখনো তোমাদের বিজেপি মেম্বার, সে তো মনে করলে না বললাম বিজেপিতে যাচ্ছে না, সে তৃণমূলে যাচ্ছে, কিন্তু মেম্বার তো বিজেপি। তাহলে তুমি ও যেই ও তো উত্তরবঙ্গের বিধায়ক, ওকেও বলার, যেই ও বলতে উঠছে ওরা সব হলঘর ছেড়ে চলে আসছে। তাহলে তুমি উত্তরবঙ্গ নিয়ে মানুষকে তো বোকা বানাচ্ছ। তোমরা উত্তরবঙ্গের কথা তোমরা এখানেও তুলছো না, আর মূল ব্যাপার কেন্দ্রে বলছো। উত্তরবঙ্গ নিয়ে তোমরা কেন্দ্রে দরবার করো, কিচ্ছু করছে না। বঙ্গ ভাঙা নিয়ে যে কথাবার্তা উঠছে, শুনুন, এসব ওরা যত বঙ্গ ভাঙতে চাইবে তত ওদের ভোট রসাতলে যাবে। দাঁড়াও একটা কথা আছে, বসো। যত ওরা বাংলাকে ভাঙতে চাইবে তত বাংলায় ওদের ভোট অনিশ্চিত হয়ে যাবে, একদম শিওর। কারণ বাংলার মানুষ বাংলাকে ভাঙতে চায় না, আর ওরা চায় বাংলাকে ভাঙতে। তাই মানুষ কেন ওদের ভোট দেবে? ওদের কোনো নীতি আদর্শ বাংলার প্রতি নাই। বাংলা নিয়ে একটা দীর্ঘ পরিকল্পনা যে না তৃণমূলকে সরিয়ে আমরা আসব, মানুষের কাছে সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করুক, ওটা করতে পেরেছে। মানুষকে একটা আশা দেখাতে পারছে যে তৃণমূল সরে গেলে আমরা আপনাদের ভালো কাজ করব, সে আশাই তো দেখাতে পারছে না, তোরা আসবে কি করে? ধর্মীয় কথা বলে ধর্মের সুশ্রুতি দিয়ে ভোট নিচ্ছে। আর আপনি একটা কথা বলুন তো, বাংলায় 30% সংখ্যালঘু ভোট, 30% সংখ্যালঘু ভোটকে বাদ দিয়ে 70% লোকের মধ্যে কোনোদিন একটা দল ক্ষমতায় আসতে পারে? এটা সম্ভব? 30% ভোট আলাদা হয়ে গেল, 30%-এর 22 থেকে 23% ভোট তো তৃণমূল আগেই রয়ে গেল।
তারপরে 70%। তাই 70%-এর ওরা 40% লোকের ভোট পাবে, এই শিওর ওদের কে দেবে? তৃণমূলে কি হিন্দু লোক নাই? তৃণমূলের এত বিধায়ক, এত কাউন্সিলর, এত পঞ্চায়েত তো হিন্দু, আরে তাদের তো ভোট আছে। তাহলে ওরা 30% লোককে মাইনাস করে 70% লোককে নিয়ে ওরা লড়তে নেমেছে। আর তৃণমূল 25% লোককে ধরে রেখে 15%-এর জন্য লড়াই করছে 70%-এ। 70%-এ তৃণমূলের চাই 15%, সংখ্যালঘু ভোট 25% রয়ে গেছে। তাহলে 15 আর 25 হলেই তো সরকার হয়ে যাবে। আর ওদের এই 70% থেকে ওদের 41-42% আনতে হবে। এটা কোনোদিন সম্ভব? এটা পারবে? হয়তো হিন্দু ভোটের জায়গায় হিন্দু ভোট কেউ 300 পাবে, ওরা 320 পাবে। সব সিট তো আর হিন্দু না, সেগুলো হিন্দু বুথে হবে। আর মুসলিম বুথে তো হরহর করে জিতে যাবে তৃণমূল, সেটা ওরা মেকআপ করবে কোথা দিয়ে? কোনোদিন সম্ভব না। যতক্ষণ 100% মানুষকে নিয়ে ওরা লড়তে হবে, যতদিন এই জায়গাটা থেকে ওরা না সরবে যে সংখ্যালঘু লোক আমরা নেব না, সংখ্যালঘু লোকের ভোট দরকার নাই, ততদিন বাংলা থেকে ওদের জেতার কোনো জায়গা নেই। এটা যতদিন যাবে তত হারবে। আগের বার যে কটা বিধায়ক হয়েছে, এবার অর্ধেক পাবে কিনা সন্দেহ। কয়েকদিন আগে বিরোধী দলনেতা একটা মন্তব্য করেছিলেন যে যারা আমাদের সাথে আছে তাদের বিকাশ হবে। শুনুন, বিরোধী দলনেতার কথা বাদ দিন। কংগ্রেস ঘরের ছেলে, সারা জীবন কংগ্রেস করেছে, তৃণমূল করেছে, আজকে সেজিয়ে বিজেপির ধরেছে। তাহলে পুরনো যারা বিজেপির লোক তারা মানতে পারছে যে লোকটা কাল তৃণমূল ছেলে আসলো সে এখন বিজেপির লোককে জ্ঞান দিচ্ছে? বহু লোক তো বিজেপি করতো, আরএসএস করে, যারা বিজেপির দিকে আছে সে লোকগুলো তো প্রথম থেকে বিজেপি করে। সে লোকগুলো ওর কথা শুনবে কেন? ও তো তৃণমূলের লোক, ওর কথা শুনবে কেন তারা? ও জ্ঞান দেবে, ওরা শুনবে? শুনবে না। আর এদের শুনুন, এদের যতটা উঠেছিল ধস করে লোকসভায় নেমে গেছে, ওটার আর জায়গা নেই। বিধানসভা ভোটে আপনাকে তো বললাম, ভোটটা আর কিছুদিন আসতে দিন, আর মনে হয় 16 মাস না 17 মাস আছে ভোটে। এই বিজেপির এমএলএরা কন্ট্যাক্ট করবে যে আমাকে টিকিট দেবেন, তাহলে আমি তৃণমূলে যাচ্ছি। যে টিকিট বলবে দেবো সে যাবে, আর যে টিকিট দেবো না সে শেষের দিকে যাবে। এখন যাবে না, একটু পর টাইম লাগবে। বিজেপির এমএলএরা আমাকে বলে বিধানসভায়, বুঝলেন, বলে যে খোকনদা আমাদের কি অবস্থা জানেন, আমরা যদি হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে এক কাপ চা খেতে যাই না, তাহলে চায়ের দোকানদার বলে দাদা একটু বসতে হবে, আমি উনুনে কয়লা দেবো। মানে চায়ের দোকানটা চাইছে না আমি আমার দোকানে বসি। এই হাল বাংলায় বিজেপির। তো এরপর ওরা কি বুঝবে? এরপরে যদি ওদের বুঝতে হয়, ওরা বিধানসভায় যায়, চেঁচামেচি করে বাড়ি চলে আসে। 3 বছরের ওপরে হয়ে গেছে, আজ পর্যন্ত দলের কাছে ওদের এলাকার উন্নয়ন, এলাকার কাজ আজ পর্যন্ত তুলে ধরতে পারে নাই যে আমার এলাকায় এটা দরকার, এটা করা। মুখ্যমন্ত্রী তো সব শোনে, আমাদের নেতারা সব শোনে, মন্ত্রীরা। এখন ওরা যদি না বলে, ওরা বলবে, বলে দিয়ে যখন এবার আমাদের এমএলএ মন্ত্রীরা বলতে আসবে, তার আগে ওরা ওয়াক আউট করে দেবে। আরে তারা কি করতে বিধানসভায় যাওয়া? ওরা মায়না টায়না পাচ্ছে, বিধায়ক হয়েছে, অনেক টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মায়না করে দিচ্ছে, ওদের ভালো চলছে, পেনশনও পাবে, 5 বছর বিধায়ক হয়ে গেছে পেনশন পাবে, ওটাই ওরা খুশি। ওরা এখানে বিজেপি আসলো কিনা এসব ভাবনাও নাই, সংগঠন কিভাবে করতে হবে এসবও ভাবনা নাই। হাওয়ায় হাওয়ায় চলছে, হিন্দুত্বের হাওয়ায়। কিন্তু হিন্দুত্ব হাওয়া করে বাংলা দখল করা যাবে না। এটা অন্য জায়গায় করা যাবে, অন্য জায়গায় মুসলিম সংখ্যা কম, বাংলায় 29-30% মুসলিম, বাংলায় এটা করা যাবে না। ওটা রাজস্থান করা যাবে, গুজরাট করা যাবে। ওখানে হিন্দুর সংখ্যা কোনো জায়গায় 15, কোনো জায়গায় 14, কোনো জায়গায় 13%, ওই সব জায়গায় করা যাবে। মুসলিম সংখ্যা সেখানে করা যাবে। বাংলায় এটা পায় নাকি? ওরা কোনোদিন পাবে না। আমরা রাজনীতি করা ছেলে, আমরা যে ক্যালকুলেশন করি যে কেন বিজেপি বাংলায় আসবে না, এসব অজস্র কারণ আছে বিজেপি আসার। আর যতক্ষণ না বিজেপি মানুষের কাছে প্রমাণ করতে পারবে যে আমরা মমতা ব্যানার্জির থেকে ভালো কাজ করব, আপনারা আমাদের ভোট দিন, দেখবেন আমরা করব, এখানে কিছু নেই। ওরা বাংলার স্বার্থের কথা দেখে না, কেন্দ্র সরকার কিছু দিচ্ছেন এসব নিয়ে ওদের মাথা ব্যথা নেই। আরে 5 জন তৃণমূলকে ভোট দিলে 2 জন তো বিজেপিকে দিচ্ছে, তাহলে বঞ্চিত ওই লোক দুটোও তো হচ্ছে। সে লোক দুটো 100 দিনের কাজ কি সব তৃণমূলের লোকরা করেছে গ্রামগঞ্জে? বিজেপির লোকরা করে নাই? তাহলে 100 দিনের টাকা কেন দিচ্ছে না? এটা নিয়ে ওরা মুখ করবে না?
রাজ্যের স্বার্থদের মুখ করতে হবে কেন্দ্রের কাছে, তাহলে মানুষের কাছে একটা ভালো বার্তা যাবে যে না, বিরোধীরাও চাইছে রাজ্যকে বঞ্চিত করা যাবে না, রাজ্যের স্বার্থে আমরা সবাই এক, আমাদের দাও, আমরা লড়বো। তবে তোদের বলার জায়গা থাকবে যে টাকা দিচ্ছিল না, আমরা লড়াই করেছি, আমরাও বলেছি এটা ঠিক নয়, রাজ্যে টাকা দিতে হবে। তবে তো মানুষগুলো বলবে যে না, বিজেপি এখানে ঘর হচ্ছে না, তার আগে নরেন্দ্র মোদীর ছবি পাঠিয়ে দিচ্ছে, ফোন করছে ভোটের সময়, বৌদি আপনি বাড়ি পেয়েছেন তো? বললো হ্যাঁ, বললো বাড়িটা আমরা দিলাম বিজেপি থেকে, ভোটটা বিজেপিকে দেবেন। তখন ফের বৌদি বলছে দাদা বাড়ি তো আমার হয় নাই, বুঝলেন, এইরকম সব অবস্থা, বাড়ি যে হয় নাই তাকেও ফোন করছে। এই হচ্ছে বিজেপির হাল, কিছু নাই। আর শুনুন, ভদ্রলোকরা বিজেপি করে না, এটা সর্বশ্রেষ্ঠ। যত মাতাল মদখোর বউ তাড়ানো বিভিন্ন ঝামেলায় গন্ডগোলে জড়িত সেই লোকগুলো বিজেপি করে। আপনি আমাদের শহরের 10টা ভদ্রলোককে বার করে দিন, বিজেপি করে 10টা লোক দেখিয়ে দিন, সব বাজে লোকগুলো সব বিজেপির সঙ্গে যুক্ত। সেই লোক নিয়ে বাংলায় সংগঠন করা যায় না। বিজেপির সেই লোকদের দেখে কিন্তু মানুষ ভোট দেয় না, মানুষ ভোট দিচ্ছে একটা হিন্দুত্বের ভাবে, বিজেপি মানেই আমার হিন্দুর দল, সেই হিসাবে ভোটটা দিচ্ছে। বিজেপির নেতাদের দিকে কেউ ভোট দেয় না, কারণ বিজেপি সেরকম কোনো নেতা আছে নাকি যে লোকটাকে 10টা লোক তার কথায় ভোট দেবে? এক জায়গায় 10টা লোক যদি ভোট দিতে হয়, তাহলে সেই মানুষটা তো সেরকম তৈরি হতে হবে। একসঙ্গে 4 ভাই বাচ্চা থেকে বড় হয়ে একসঙ্গে বড় হলাম, বড় হয়ে 4 ভাই একসঙ্গে থাকতে পারছি না, আর আমি 600 লোককে বলবো ভোট দিতে, আমার কথায় ভোট দিয়ে দেবে? ভোট অত সোজা? ওরা কি করে ওদের কথায় ভোট দেবে? বিজেপির লোকের 1 বোতল রক্ত জোগাড় করে দেওয়ার ক্ষমতা আছে কোনো জায়গায়, যে না একটা মানুষ বিপদে পড়েছে রাত্রিবেলা 1 বোতল রক্ত জোগাড় করে দিই। আমরা রাজনৈতিক আলোচনা অনেক করলাম। আমি বর্ধমানবাসীর উদ্দেশ্যে যে উন্নয়নের কথা, যে উন্নয়নের রাস্তায় আপনি হাঁটছেন, সেই নিয়ে বর্ধমানবাসীকে কি বলবেন? দেখুন, আমরা উন্নয়ন করব, বর্ধমানবাসীর কাছে আমাদের আবেদন, আপনারা পুজোর মধ্যে অনেক উন্নয়ন বর্ধমান শহরে হবে, হয়তো পুজোর পর বাদবাকিটা করতে হবে। আমরা অনেক উন্নয়নের কাজ হাত দিচ্ছি, যেহেতু বর্ষা চলছে, একটু বর্ষাটা কমে গেলে সব জায়গায় কাজ হবে। আমাদের বর্ধমানবাসী অবশ্যই আমাদের কাছে খুশি হবে, এবং বিধানসভা ভোটের আগে বর্ধমানবাসী দেখবে আমরা 5 বছরে পৌরসভা এবং আমি বিধায়ক হিসাবে বর্ধমান শহরের আমূল পরিবর্তন করে দিয়েছি, এটা বর্ধমান শহরের মানুষ দেখতে। আমরা কথা বললাম বিধায়ক খোকন দাসের সঙ্গে, উনি বর্ধমান দক্ষিণের বিধায়ক। ওনার যে বক্তব্য, উনি বিতর্কিত সব সময় সব জায়গাতে, এবং উনি যেটা বলেন প্রকাশ্যে বলেন, আপনাদের কাছেও তিনি প্রকাশ্যেই সমস্ত কথা তুলে ধরলেন। যাই হোক, আজকের সময় যেহেতু শেষ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।